আজকের আলোচনার বিষয় কিন্তু বেশ জটিল আর গুরুত্বপূর্ণ। একদিকে ইরান, যার পাশে রাশিয়া আর চীনের মতো দুটো শক্তিশালী দেশ রয়েছে, কিন্তু তারপরেও কেন তারা ইরানের পক্ষে সরাসরি সামরিকভাবে হস্তক্ষেপ করছে না? চলুন এই জটিল ভূরাজনৈতিক সমীকরণের পেছনে আসল কারণগুলো খুঁজে বের করা যাক। দেখুন, প্রশ্নটা খুবই সোজা কিন্তু গুরুত্বপূর্ণ। একদিকে ইরান একের পর এক হামলার মুখে পড়ছে, তাদের ব্যাপক ক্ষতি হচ্ছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো তাদের সবচেয়ে বড় দুই সমর্থক রাশিয়া আর চীন শুধু মুখেই নিন্দা জানাচ্ছে, এর বেশি কিছু নয়। কেন তারা সরাসরি ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে না? এর উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আসলে এর উত্তরটা লুকিয়ে আছে দুটো কূটনীতিক শব্দের ভেতরের এক বিশাল পার্থক্যের মধ্যে। শব্দ দুটো হলো মিত্র আর অংশীদার। বাইরে থেকে শুনতে প্রায় একই রকম লাগতে পারে, তাই না? কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের দুনিয়ায় এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর ঠিক এই পার্থক্যটাই রাশিয়া আর চীনের অবস্থান পরিষ্কার করে দেয়। পার্থক্যটা তাহলে ঠিক কোথায়? দেখুন, একজন মিত্র বা অ্যালাই মানে হলো সে একটা চুক্তির মাধ্যমে আপনাকে রক্ষা করতে আইনত বাধ্য, মানে আপনার ওপর হামলা হলে তাকেও যুদ্ধ করতে হবে। অন্যদিকে একজন কৌশলগত অংশীদার বা স্ট্র্যাটেজিক পার্টনার আপনার সাথে কাজ করবে, সহযোগিতা করবে, কিন্তু আপনার হয়ে যুদ্ধ করার কোনো বাধ্যবাধকতা তার নেই। তাদের সম্পর্কটা পুরোপুরি স্বার্থের ওপর ভিত্তি করে তৈরি। চলুন একটা খুব পরিচিত উদাহরণ দেখা যাক, ন্যাটো। তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ন্যাটোর একটা বিখ্যাত আর্টিকেল আছে, আর্টিকেল 5। এর মানে হলো ন্যাটোর কোনো একটা সদস্য দেশের উপর হামলা হলে সেটা সব সদস্য দেশের উপর হামলা বলে ধরে নেওয়া হবে, আর সবাই মিলে একসাথে এর জবাব দেবে। এটাই হলো সত্যিকারের সামরিক মিত্রতা। এখানে কোনো যদি কিন্তু সুযোগ নেই, এটা একটা সলিড সামরিক অঙ্গীকার। আচ্ছা, তাহলে প্রশ্ন আসি যে ইরানের সাথে রাশিয়া বা চীনের চুক্তিটা ঠিক কী ধরনের? তারা কি মিত্র নাকি অংশীদার? তো চলুন প্রথমে রাশিয়ার ব্যাপারটা একটু খতিয়ে দেখি। তাদের চুক্তির দিকে তাকালেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। দেখুন, রাশিয়া আর ইরানের মধ্যে গত বছর যে চুক্তিটা হয়েছে সেটার নামই হলো কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। আর এই চুক্তিতে খুব পরিষ্কার করে বলা আছে যে ইরান আক্রান্ত হলে রাশিয়া বড়জোর পরামর্শ দিতে পারবে। হ্যাঁ, তারা সামরিক সরঞ্জাম বা অস্ত্রশস্ত্র সরবরাহ করতে পারে, কিন্তু নিজেদের সৈন্য পাঠিয়ে ইরানের হয়ে যুদ্ধ করতে পারবে না। সোজা কথায় বললে, আইনি দিক থেকে রাশিয়া ইরানের জন্য যুদ্ধ করতে একেবারেই বাধ্য নয়। তাদের ভূমিকাটা হলো সমর্থন দেওয়ার, সরাসরি প্রতিরক্ষা দেওয়ার নয়। মানে তারা নিন্দা জানাবে, হয়তো অস্ত্রও দেবে, কিন্তু ব্যাস ওই পর্যন্তই। এর বেশি কিছু করার কোনো আইনি বাধ্যবাধকতা তাদের নেই। আচ্ছা, রাশিয়ার ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু চীনের কি খবর? ইরানের সাথে তাদের সম্পর্কটা তো আরও বড়, আরও গভীর। কিন্তু এখানেও একটা বড় কিন্তু আছে। এই সম্পর্কের ভিত্তিটা সামরিক নয়, বরং পুরোপুরি অর্থনৈতিক। আর আসল খেলাটা কিন্তু এখানেই। একবার শুধু অঙ্কটার দিকে তাকান। $400 বিলিয়ন 2021 সালে চীন আর ইরান 25 বছরের জন্য বিশাল এক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি করেছে। এই বিপুল পরিমাণ অর্থই কিন্তু পরিষ্কার করে দেয় যে এই সম্পর্কের মূল চালিকা শক্তি হল বাণিজ্য আর বিনিয়োগ, আর কিছুই নয়। এখন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই চুক্তিটাকে কিভাবে দেখেন? তাদের মতে এর বিনিময়ে বেইজিং তেহরানের বাজারে তাদের সস্তা পণ্য ঢোকানোর সুযোগ পাবে। আর সত্যি বলতে এতে ইরানের চেয়ে চীনেরই লাভ বেশি। তার মানে পুরো চুক্তিটাই একটা বাণিজ্যিক লেনদেন, এর মধ্যে সামরিক সাহায্যের কোনো কথাই নেই। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? রাশিয়া এবং চীন দুটো দেশের সাথে ইরানের যে চুক্তি, তা হলো কৌশলগত সহযোগিতার, কোনো যুদ্ধকালীন জোটের নয়। আর কারণেই কোনো দেশই ইরানের হয়ে যুদ্ধ করতে আইনত বাধ্য নয়। এটাই হলো চুক্তির মূল সীমাবদ্ধতা। কিন্তু দাঁড়ান, গল্পটা শুধু চুক্তির আইনি মারপ্যাচে সীমাবদ্ধ নয়। এর পেছনে কাজ করছে আরও অনেক বড় একটা শক্তি, আর সেটা হলো এই দুটি দেশের একেবারে নিজস্ব অর্থনৈতিক স্বার্থ। আর এই স্বার্থগুলো এতটাই বিশাল যে তারা কোনোভাবেই একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চাইবেন না। চীনের কথাই ধরুন, তারা প্রতিদিন ইরান থেকে গড়ে প্রায় 1.38 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে। ভাবুন একবার,
চীনের বিশাল অর্থনীতির চাকা সচল রাখার জন্য এই জ্বালানি সরবরাহ যে কতটা জরুরি তা আর বলার অপেক্ষা রাখে না। এখন মধ্যপ্রাচ্যে যদি একটা বড়সড় যুদ্ধ লেগে যায়, তাহলে এই তেলের সাপ্লাই লাইনটাই তো বন্ধ হয়ে যাবে। আর এই ঝুঁকি চীন কখনোই নেবে না। আর রাশিয়ার স্বার্থটা আবার একটু অন্য জায়গায়। তাদের আগ্রহটা হলো ইরানের সামরিক সরঞ্জামের দিকে। ব্যাপারটা হলো, রাশিয়া এখন ইরানের তৈরি ড্রোনের সবচেয়ে বড় ক্রেতাদের একজন। ইউক্রেনের যুদ্ধে তারা এই ড্রোনগুলো প্রচুর ব্যবহার করছে। এখন চিন্তা করুন, মধ্যপ্রাচ্যে যদি একটা লম্বা সময়ের জন্য যুদ্ধ শুরু হয়, তাহলে এই জরুরি সাপ্লাই চেনটাই তো বন্ধ হয়ে যেতে পারে, তাই না? সুতরাং এই বাণিজ্যটাকে বাঁচিয়ে রাখা রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সব মিলিয়ে দেখলে চীন এবং রাশিয়া দুটো দেশের জন্যই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখাটা নিজেদের স্বার্থেই জরুরি। কারণ যুদ্ধ মানেই চীনের জন্য তেলের সাপ্লাই বন্ধ, আর রাশিয়ার জন্য ড্রোনের সাপ্লাই বন্ধ। আর এত বড় অর্থনৈতিক ক্ষতির স্বীকার করে তারা কখনোই ইরানের জন্য সরাসরি যুদ্ধে জড়াবে না। আর এই সব কিছুর চূড়ান্ত ফল কি হচ্ছে? ইরান একরকম ভূরাজনৈতিকভাবে একা হয়ে পড়ছে। কাগজে কলমে তাদের পাশে বড় বড় নাম থাকা সত্ত্বেও সত্যিকারের সংকটের মুহূর্তে তাদের কিন্তু একাই লড়তে হচ্ছে। চলুন পুরো প্রক্রিয়াটা আরেকবার সহজ করে ধাপে ধাপে দেখে নিই। প্রথমে ইরান হামলার শিকার হচ্ছে। দ্বিতীয়ত, তাদের কৌশলগত অংশীদাররা শুধু মৌখিক সমর্থন দিচ্ছে। তৃতীয়ত, চুক্তির সীমাবদ্ধতার কারণে কোনো সামরিক সাহায্য আসছে না। আর চতুর্থত, অংশীদারদের নিজস্ব অর্থনৈতিক স্বার্থই হস্তক্ষেপের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর এর শেষ ফল, ইরানকে একাই পরিস্থিতি সামলাতে হচ্ছে। এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই পৃথিবীতে যেখানে প্রত্যেকটা দেশ অর্থনৈতিকভাবে একে অপরের ওপর এতটা নির্ভরশীল, সেখানে একটা জোট বা অ্যালায়েন্সের আসল মানেটা আসলে কি? এটা কি শুধুই কাগজে কলমের স্বার্থের সহযোগিতা, নাকি সত্যিকারের বিপদের দিনে পাশে থাকার অঙ্গীকার? ব্যাপারটা কিন্তু ভাবনার।